সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমান সুজন। শ্বাসের টান শুরু দিল্লির মোদির, বাংলাদেশকে ওপেনে পরমাণু অস্ত্র প্রদান পাকিস্তানের। এতদিন ধরে দিল্লি মনে করত ঢাকার রাজনীতি কেবল তাদের ইশারায় চলে, কিন্তু সেই সমীকরণ এখন লণ্ডভণ্ড। ক্ষমতার পালাবদলের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এখন উপমহাদেশের ভূ রাজনীতির ভরকেন্দ্রে পরিণত হয়েছেন। তাকে নিজেদের দিকে টানতে ভারত এবং পাকিস্তান, দুই চিরবৈরী পরমাণু শক্তিধর রাষ্ট্র, এখন প্রকাশ্য চূড়ান্ত লড়াইয়ে নেমেছে। দিল্লির তরঝড় এবং ইসলামাবাদের তড়িৎ পদক্ষেপ প্রমাণ করছে ঢাকার মসনদে কার প্রভাব থাকবে তার চাবিকাঠি এখন তারেক রহমানের হাতে। ভারত সরকারের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা তারেক রহমানের কাছে পৌঁছনোর ঘটনাটি ছিল উপমহাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। মোদীর এই চিঠি প্রমাণ করে যে দিল্লি তাদের দীর্ঘদিনের একপাক্ষিক নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু দিল্লির এই গোপন চিঠির রেশ কাটতে না কাটতেই পাকিস্তান যে চালটি চেলেছে তা ভারতের ঘুম হারাম করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কোনো সময় নষ্ট করেননি। তিনি তার মন্ত্রিসভার অত্যন্ত প্রভাবশালী সদস্য পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালকে সরাসরি ঢাকায় পাঠিয়েছেন। আহসান ইকবালের এই সফর এবং তারেক রহমানের সাথে তার বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি ছিল ইসলামাবাদের পক্ষ থেকে ঢাকাকে নিজেদের বলয়ে নেওয়ার এক মাস্টার স্ট্রোক। পাকিস্তান এবার আর কেবল মৌখিক আশ্বাস বা আবেগের উপর নির্ভর করছে না। আহসান ইকবাল তারেক রহমানের সামনে যে প্রস্তাবগুলো তুলে ধরেছেন তা অত্যন্ত সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভারত যেখানে ঐতিহাসিক সম্পর্ক এবং ব্যক্তিগত চিঠির মাধ্যমে ক্ষত সরানোর চেষ্টা করছে, পাকিস্তান সেখানে টেবিলে রেখেছে রাষ্ট্রীয় স্বার্থ ও উন্নয়নের এক লোভনীয় প্যাকেজ। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর। এই করিডরের আওতায় পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ৫,০০০ স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে তারা বাংলাদেশের মেধাবী তরুণদের পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষার সুযোগ দিতে চায়, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি বুদ্ধিবৃত্তিক সেতুবন্ধন তৈরি করবে। ঢাকার নতুন প্রশাসনের মঞ্চে তারা দিল্লির চেয়ে এক চুলও ছাড় দিতে রাজি নয়। প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও পাকিস্তান এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করছে। দেশটির জাতীয় ডেটাবেস কর্তৃপক্ষ বা নাদরা বিশ্বজুড়ে তাদের প্রযুক্তিগত দক্ষতার জন্য পরিচিত। আহসান ইকবাল প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পরিচয়পত্র ব্যবস্থাপনা এবং ডেটাবেস তৈরিতে পাকিস্তান কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। একটি দেশের জাতীয় পরিচয়পত্র বা ডেটাবেস ব্যবস্থাপনায় অন্য দেশের সহায়তা নেওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত। পাকিস্তান এই প্রস্তাবের মাধ্যমে মূলত বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর গভীরে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছে। এটি যদি বাস্তবায়িত হয় তবে তা হবে দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা বলয়ের জন্য একটি বড় ধাক্কা। সাংস্কৃতিক কূটনীতিতেও পাকিস্তান পিছিয়ে নেই। বৈঠকে আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব দেয়া হয়েছে। আল্লামা ইকবাল কেবল পাকিস্তানের জাতীয় কবি নন, তার কবিত্ব এবং দর্শন বাংলাদেশের বিশেষ করে ইসলামী বিদ্রুতের শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের সাংস্কৃতিক শিকড়ের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এদিকে ভারত কিন্তু চুপ বসে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের কাছে পৌঁছনোর পরেই দিল্লি থেকে তত্ত্বার পড়ার আগে আহসান ইকবালের সফর হয়ে গেল। এর থেকে বোঝা যায় যে ঢাকার এই নতুন প্রশাসনের পক্ষে দিল্লি এবং পাকিস্তান, দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র কি অনন্য চাপ সৃষ্টি করছে। অবিভক্ত ভারতের মুসলিম জাগরণের অন্যতম পথিক হিসাবে বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এতদিন রাজনৈতিক কারণে এই সাংস্কৃতিক সংযোগগুলো ঢাকা পড়েছিল। পাকিস্তান এখন সেই ধুলো ঝেড়ে ফেলে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে ভারতের সাথে রাজনৈতিক দূরত্বের বিপরীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক মিল। তারেক রহমানকে এই উদযাপনের অংশীদার করার প্রস্তাব মূলত সেই পুরনো সংযোগ ঝালাই করারই একটি কৌশল। তবে আহসান ইকবালের ঝুলি থেকে বের হওয়া সবচেয়ে বড় এবং কৌশলগত দানটি হল সার্ক পুনরুজ্জীবনের প্রস্তাব।
গত প্রায় এক দশক ধরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক কার্যত একটি মৃত সংগঠনে পরিণত হয়েছে। ভারত সুকৌশলে পাকিস্তানকে একঘরে করার জন্য সার্ককে অকার্যকর করে রেখেছে এবং বিমস্টেক বা বিবিআইএনের মতো বিকল্প জোটগুলোকে সামনে এনেছে। এখন তারেক রহমানের সামনে সেই সার্ককে জাগিয়ে তোলার প্রস্তাব দিয়ে পাকিস্তান মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানালো। আহসান ইকবাল স্পষ্টভাবে উল্লেখ করেছেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে কম সংযুক্ত অঞ্চল এবং এর দায় পরোক্ষভাবে ভারতের উপরেই বর্তায়। সার্ক সচল হলে এ অঞ্চলে ভারতের দাদাগিরি খর্ব হবে এবং পাকিস্তানের কূটনৈতিক স্পেস বাড়বে, যা দিল্লির জন্য চরম দুশ্চিন্তার বিষয়। কূটনৈতিক বিশ্লেষকরা এই ঘটনা প্রবাহকে দেখছেন এক অদ্ভুত ত্রিকোণ প্রেমের নাটক হিসাবে। একদিকে মোদি চাইছেন তারেক রহমান যেন প্রথম বিদেশ সফরে দিল্লি গিয়ে পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটান এবং ভারতকে আশ্বস্ত করেন। দিল্লি জানে বাংলাদেশে তার নিরাপত্তা স্বার্থ, বিশেষ করে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা বজায় রাখতে হলে ঢাকার সহযোগিতা অপরিহার্য। অন্যদিকে পাকিস্তান চাইছে তারেক রহমান যেন ইসলামাবাদ গিয়ে নতুন অধ্যায় শুরু করেন। ভারতের উদ্বেগের মূল কারণ হল, যদি প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের প্রস্তাবগুলোতে সাড়াবেন, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের সাজানো বাগান তছনছ হয়ে যেতে পারে। বিশেষ করে সার্কের পুনরুজ্জীবন ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসির বিপরীতে পাকিস্তানের এঙ্গেজ ঢাকা পলিসিকে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই বুঝতে পারছেন, তার একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামী দিনে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য। ভারত ও পাকিস্তান উভয় দেশই এখন তার সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গড়ছে। পাকিস্তানের প্রস্তাবের অর্থনৈতিক দিকটি বিবেচনা করলে দেখা যায় এটি বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে। পাকিস্তান থেকে টেক্সটাইল কাঁচামাল আমদানি এবং বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরির সুযোগ রয়েছে। আহসান ইকবাল যে অর্থনৈতিক ও বাণিজ্যিক টোপগুলো ফেলেছেন তা উপেক্ষা করা ঢাকার জন্য কঠিন। বিশেষ করে বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে বাংলাদেশের প্রয়োজন নতুন বিনিয়োগ এবং সস্তা কাঁচামাল। পাকিস্তান ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। তারা কেবল রাজনৈতিক মিত্র হতে চায় না, তারা অর্থনৈতিক অংশীদার হিসাবেও নিজেদের উপস্থাপন করছে। ভারতের আবেগের চিঠির বিপরীতে পাকিস্তানের এই বিজনেস মডেল তারেক রহমানকে ভাবাতে বাধ্য করছে। অন্যদিকে ভারতও হাত গুটিয়ে বসে নেই। তারাও নিশ্চয়ই পর্দার আড়ালে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছে। পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক হতে পারে। ভারত হয়তো নিরাপত্তার দোহাই দিয়ে তারেক রহমানকে পাকিস্তানের বলয় থেকে দূরে রাখার সব রকম চেষ্টা করবে, কিন্তু পাকিস্তানের হাই প্রোফাইল মন্ত্রীর উপস্থিতি এবং সুনির্দিষ্ট প্রস্তাবগুলো প্রমাণ করল পাকিস্তান এবার সহজে মাঠ ছাড়বে না। তারা জানে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন প্রবল, আর এই সুযোগটি তারা কাজে লাগাতে চায় তারেক রহমানের মাধ্যমে। ভারতের নিরাপত্তা উদ্বেগ আর পাকিস্তানের ভ্রাতৃত্ববোধের মাঝখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন এক কঠিন পরীক্ষার মুখে। তিনি কি দিল্লির ডাকে সাড়া দিয়ে পুরনো তিক্ততা ভুলে যাবেন, নাকি ইসলামাবাদের বাড়ানো হাতে হাত রেখে দক্ষিণ এশিয়ায় নতুন এক সমীকরণে জন্ম দেবেন? তারেক রহমান যদি প্রথমে দিল্লি সফর করেন, তবে সেটি হবে ভারতের কূটনৈতিক বিজয়, আর যদি তিনি পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে স্কলারশিপ গ্রহণ করেন, তবে সেটি হবে পাকিস্তানের জন্য এক বিশাল সাফল্য। এমনকি তিনি যদি দুই বিবদমান প্রতিবেশীকে ঝুলিয়ে রেখে তৃতীয় কোনো পথ ধরেন, তাও হবে এক বড় বার্তা।